আইএলস রিডিং ট্রু ফলস নট গিভেন। আপনার আইএলস এক্সামের রিডিং মডিউলে ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন নিয়ে যদি সামান্যতম দুশ্চিন্তা থেকে থাকে, তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। কিভাবে আপনি নির্ভুলভাবে সবগুলো 100% কারেক্ট করতে পারবেন, সেটার একটা অব্যর্থ টেকনিক, সেটার অব্যর্থ আপনার কৌশল, টিপস অ্যান্ড ট্রিক্স যা আছে আজকের লেসনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আমি চেষ্টা করছি আমার এই চ্যানেলকে একটা ওয়ান স্টপ সার্ভিস আইএলসের জন্য তৈরি করার জন্য। আপনার আইএলসের যে কোনো ধরনের সমস্যা ইউ ক্যান কমেন্ট, ভিডিওতে কমেন্ট করতে পারেন। যে কোনো ধরনের সমস্যা আমি চেষ্টা করবো প্রায়োরিটি বেসিস আপনার ওই লেসন তৈরি করে দেওয়ার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, দুইটা মূলত একই কোয়েশ্চেন, একই জিনিস। একটাকে বলা হচ্ছে ট্রু ফলস, আরেকটাকে বলা হচ্ছে ইয়েস নো। এখন এইখানে আমাদের দেশের স্টুডেন্টরা, আমি লাস্ট 2015 সাল থেকে পড়াচ্ছি, আইএলসের স্টুডেন্ট পড়াচ্ছি, তখন থেকে যেটা দেখেছি এক্সাম প্রেশার। কারণ আপনি যখন এক্সাম দিবেন, অবশ্যই একটা এক্সামের স্ট্রেস আপনার মাথায় কাজ করবে। এক্সাম প্রেশারের কারণে যে ভুলটা করে, মূলত ট্রু এর জায়গাতে আপনার ইয়েস দিয়ে দেয়, ফলসের জায়গাতে নো দিয়ে দেয়, আবার ইয়েসের জায়গাতে ট্রু দিয়ে ফেলে, অথবা নো এর জায়গাতে ফলস দিয়ে ফেলে। নট গিভেনের তো কোনো পরিবর্তন না, এটা এরকমই থাকবে, কিন্তু এই জায়গাটাতে সমস্যা হয়। তাহলে আজকের ফার্স্ট লেসন হচ্ছে আপনার কোয়েশ্চেন যেটা বলেছে, কোয়েশ্চেন যদি বলে ট্রু ফলস, আপনিও আনসার শিটে ট্রু ফলসই লিখবেন। কোয়েশ্চেন যদি বলে ইয়েস নো, আপনিও আনসার শিটে ইয়েস নো ই লিখবেন। এই দুইটার যেন, এটা যেন আপনার মাথায় খুব ভালোভাবে থাকে। ওকে, এইবার চলে আসি, আমার ইয়েস নো ট্রু ফলস নট গিভেন এগুলো সলভ করতে হবে। আপনার টোটাল রিডিং এক্সামের ভিতরে আউট অফ 40 কোয়েশ্চেন্সের মধ্যে মোটামুটি 12-13টা কোয়েশ্চেন পাবেন আপনি ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন। তার মানে দুইটা পার্টে আসার সম্ভাবনা আছে খুবই জোরালোভাবে। এবং যতগুলো রিডিং টেস্ট হয়েছে আজ পর্যন্ত ইতিহাসে, ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেন টাইপ আসে নাই, এরকম কোনো কোয়েশ্চেন মানে পরীক্ষা এখন পর্যন্ত হয় নাই। তার মানে এটা আপনি গ্যারান্টেড ধরে নিতে পারেন, এই টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন আসবেই আসবে, মাস্ট। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমার প্রথম কাজটা কি, আমরা রিডিং প্যাসেজ দুইটা ওয়েতে সলভ করতে পারি, একটা হচ্ছে স্ক্রিনিং আর একটা হচ্ছে স্কিমিং। আমরা স্কিমিংটা ফলো করব। স্কিমিংটা কি, প্রথমে আগে হচ্ছে কোয়েশ্চেনটা পড়ব, ফার্স্ট স্টেপ। এটা আমি আপনাদের একদম হাতে কলমে দেখাবো, স্ক্রিনে নিয়ে যে, কম্পিউটার স্ক্রিনে নিয়ে যেয়ে দেখাবো। প্রথমে হচ্ছে কোয়েশ্চেনটা পড়তে হবে, কোয়েশ্চেনের মূল ওয়ার্ডটা বা মূল ওয়ার্ড যেগুলো আছে সেগুলো আন্ডারলাইন করতে হবে। যেহেতু আপনি যখন পরীক্ষায় করবেন, তখন আপনার কাছে হার্ড কপি থাকবে যদি আপনি পেপার বেসড এক্সাম দেন, এবং আপনার হাতে পেন্সিল থাকবে, আপনি মার্ক করে ফেলবেন। মার্ক করার পর এখানে মূল জিনিসটা কি, সেই তথ্যটা আপনার মাথায় ধারণ করতে হবে বা নিতে হবে। তারপর প্যাসেজে চলে যাবেন, সেকেন্ড স্টেপ। এবার আপনার যে ইনফরমেশনটা আপনি পড়ে এসেছেন প্রশ্নে, সেটা সার্চ করা শুরু করতে হবে, এবং আপনি ঝাপসা জাস্ট পড়ে যাবেন আপনার তথ্যটা কোথায় আছে, ফার্স্ট লাইন থেকেই পড়া শুরু করবেন। আচ্ছা, করার পর যেখানে যে আপনার কাছে মনে হবে যে এইখানে এই তথ্যটা আছে, সেখানে আন্ডারলাইন করেন, তার আশেপাশে ভালো করে পড়েন। আপনি নিশ্চিত থাকেন আপনার কোয়েশ্চেনে যে লাইনটা যেভাবে দেওয়া হয়েছে, সেই সিরিয়ালে বা সেই অ্যারেঞ্জমেন্ট অনুসারে তথ্য আপনার রিডিং প্যাসেজে থাকবে না। এইখানকার লাইনের সাবজেক্ট দেখবেন ওইখানে যে অবজেক্ট হয়ে গেছে, এইখানকার লাইনের অবজেক্ট দেখবেন ওইখানে যে সাবজেক্ট হয়ে গেছে। এই ধরনের প্যারাফ্রেজিং মাস্ট বি হবে। সুতরাং আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ওইখানে যে যেন আপনি এটা ধরতে পারেন, বা এরকম যদি কিছু হয় আপনি যেন সেটা নেওয়ার জন্য পজিটিভ থাকেন। এইবার এই তথ্য এবং এই তথ্য ম্যাচ করতে হবে, যদি মিলে যায় তাহলে ট্রু। যদি আলোচনা আছে, এখানে বলেছে আমি সকালে খাই, এখানে বলেছে আমি দুপুরে খাই, সকালবেলা খাই না, তাহলে কি তথ্য কিন্তু মিলে নাই, তাহলে কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। কিন্তু এখানে বলেছে আমি রাত্রেবেলা খাই, এখানে বলেছে যে আমি সকালে খাই এবং দুপুরে খাই, রাত্রেবেলা খাই না না খাই এই বিষয়ে কোনো আলোচনাই নাই, তাহলে এটা কি হবে, এটা নট গিভেন হবে। এখন আমরা আমাদের ছোটবেলা থেকেই ট্রু ফলস করে অভ্যস্ত, আমাদের ইংরেজি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে ট্রু ফলস করে অভ্যস্ত, এবং ফলসের জন্য কারেক্ট আনসার খুঁজে পেতে আমরা অভ্যস্ত। CA দিয়ে আমাদের কারেক্ট আনসার লিখে দিতে হতো। এখন কথা হচ্ছে এইটার সাথে ম্যাচ করে, আমরা যে প্র্যাকটিস করতাম ওইটার সাথে ম্যাচ করে যদি আমি আপনাকে বলি যে আপনি যখন কারেক্ট আনসার খুঁজে পাবেন যে এইখানে ফলস হয়েছে, তাহলে এখানে কারেক্ট আনসারটা কোথায় আছে, যদি কারেক্ট আনসার খুঁজে পান তাহলে সেটা ফলস, আর যদি কারেক্ট আনসার খুঁজে না পান তাহলে হচ্ছে নট গিভেন। তার মানে এটা যে এটার কোনো কারেক্ট আনসার আপনি প্যাসেজে খুঁজে পাচ্ছেন না, এই জিনিসটা আপনি খেয়াল রাখতে পারেন, তাহলে আপনার জন্য এটা বুঝতে সুবিধা হবে। এবার চলুন আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। তার আগে
এখন হাতে কলমে নিয়ে দেখাবো যে কিভাবে এটা সলভ করে, কিভাবে আপনার কিওয়ার্ডগুলো মার্কিং করতে হয়, কিভাবে প্যাসেজে যে খুঁজতে হয়, কোন নিয়মকানুন ফলো করতে হয়, এই জিনিসগুলো আপনাদেরকে নিয়ে দেখাবো। তবে তার আগে আপনার যদি আইএলটিএস মক টেস্ট দেওয়ার ইচ্ছা থাকে বা আপনার যদি নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় দেওয়া আছে। আপনি চাইলে ওইখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে দেখতে পারেন যে আপনার আসলে কী অবস্থা, আপনি কতটুকু পারবেন না পারবেন। বিশেষ করে আমি স্পিকিং এবং রাইটিংয়ের লাইন বাই লাইন অ্যাসেসমেন্ট দিয়ে থাকি যে আপনার এখানে ভুল হয়েছে, এইভাবে ভুল হয়েছে, এই জিনিসগুলো করলে আপনার এই ভুলগুলো সলভ হবে এবং এই কারণে আপনার ব্যান্ড স্কোর কম আসবে। লাইন বাই লাইন অ্যাসেসমেন্ট করে দিয়ে থাকি। তো চলুন নিয়ে যাই আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে, আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কীভাবে ট্রু ফলস সলভ করতে হয়। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে ট্রু ফলস অ্যান্ড নট গিভেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন টাইপ রিডিংয়ের ক্ষেত্রে। আমরা এই যে রিডিং প্যাসেজ, এখান থেকে এটা সলভ করার চেষ্টা করব। এই প্যাসেজটা হচ্ছে মূলত একটা একাডেমিক রিডিং প্যাসেজ। তো আপনারা যারা জেনারেল ট্রেনিংয়ের আছেন তারাও ফলো করতে পারেন, কোনো প্রবলেম নাই, কারণ আপনাদের প্যাসেজগুলো তুলনামূলক ছোট হবে, এগুলো একটু বড়। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। মোটামুটি টিপস অ্যান্ড ট্রিক্স সব সেমই হবে। তো আমরা চলে এসেছি আমাদের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা আমাদের স্কুল কলেজে যে ধরনের ট্রু ফলস করেছি সেখানে এই দুইটা অপশন ছিল, ট্রু ফলস এবং সাথে ছিল CA। দ্যাট মিনস যদি আনসার ফলস হতো তাহলে কারেক্ট আনসার লিখে দেওয়ার প্রয়োজন হতো, এই একটা অপশন ছিল। কিন্তু এইখানে আমাদের নতুন একটা অপশন আসছে, সেটা হচ্ছে নট গিভেন। ট্রু কখন? ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন। দ্যাট মিনস আপনার এই যে প্রশ্ন, এইখানে যে ইনফরমেশনটা আছে, এই ইনফরমেশনটা আপনার রিডিং প্যাসেজে যে ইনফরমেশন আছে তার সাথে যদি ম্যাচ করে যায়, এগ্রি করে, তাহলে হচ্ছে ট্রু। ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস, তার মানে যদি বিরোধিতা করে, তাহলে হচ্ছে আপনার ইনফরমেশনটা কী হবে? ফলস হবে আপনার আনসারটা। কীভাবে? কারণ এইখানে বলেছে যে আমি খাই সকালবেলা, আপনার প্যাসেজে বলছে আমি খাই দুপুরবেলা, কিন্তু খাওয়ার কথা বলেছে, তখন এটা হবে কি? ফলস। এবং লাস্ট যে অপশনটা আপনার হচ্ছে নট গিভেন, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। ধরেন আমার এই কোয়েশ্চেনে যে ইনফরমেশনটা দিয়েছে প্যাসেজে এই রিলেটেড আলোচনা কোথাও নাই, অথবা এটার কোনো ক্লু আমি প্যাসেজ থেকে পাচ্ছি না, যদি এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে নট গিভেন হবে। আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা নর্মালি হচ্ছে ফলস এবং নট গিভেনের মধ্যে প্যাচ লাগিয়ে দেয়। একবার মনে হয় ফলস হবে, একবার মনে হয় নট গিভেন হবে। অনেক সময় ট্রু এর সাথেও সমস্যা হতে পারে, তবে সবচেয়ে বেশি প্রবলেম হয় ফলস এবং নট গিভেনের মধ্যে। তো এখন আমরা আগে এই 5টা কোয়েশ্চেন ভালো করে পড়বো, এটা আমরা কিভাবে সলভ করব। প্রথমত আমাদের যে কাজটা, আমরা আজকে 5টা কোয়েশ্চেন সলভ করব। 5টা ট্রু ফলস নট গিভেন সলভ করতে যে এখানকার যে কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং আজকের পর থেকে যেন আমাদের এই ট্রু ফলস নট গিভেন ভুল না হয় সেই জিনিসটা আমরা আলোচনা করব এবং জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সর্বপ্রথম হ্যাভ এ লুক কোয়েশ্চেন নাম্বার 1। আপনি এটা সলভ করতে গেলে আপনার সর্বপ্রথম যে জিনিসটাতে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন প্রপারলি। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। কোয়েশ্চেনটা আসলে কি বলছে? কোয়েশ্চেনের সর্বপ্রথম সাবজেক্টটা কি? অ্যাফান্টেশিয়া ইজ আ কন্ডিশন। দ্যাট মিনস আমার পুরো আলোচনাটা অ্যাফান্টেশিয়া রিলেটেড। এটা একটা অবস্থা, ইজ এ কন্ডিশন উইচ ডেসক্রাইবস পিপল, যেটা বর্ণনা করে যে পিপল মানুষ, ফর হুম যাদের জন্য, ইট ইজ হার্ড টু ভিজুয়ালাইজ মেন্টাল ইমেজেস। তার মানে হচ্ছে তারা মনে মনে কোনো একটা কিছুকে দৃশ্যায়ন করতে পারে না, মেন্টাল ইমেজেসকে দৃশ্যায়ন করতে পারে না। এইখানে তাহলে আমাদের মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে আমাদের প্রথমে নাউনটাকে ডেসক্রাইব করতে হবে, তারপরে আমাদের রিলেটিভ প্রোনাউন যেগুলো ব্যবহার করা হবে, উইচ। ঠিক আছে, এই অ্যাফান্টেশিয়াকেই তো বোঝানো হচ্ছে এটা, রাইট? এই অ্যাফান্টেশিয়াকেই মিন করছে। তারপরে হচ্ছে দেখেন ফর হুম, এগুলো সব একটা জিনিসকেই বোঝাচ্ছে, রাইট? তাহলে আপনার সাবজেক্ট যতগুলো আপনার হচ্ছে রিলেটিভ প্রোনাউন আছে, কারণ এই 3টে অ্যাফান্টেশিয়া, উইচ, ফর হুম সব কিন্তু একই অবস্থা। কাদের? ওই যে লোকজনদেরকে। কি হয় সমস্যা? হার্ড টু ভিজুয়ালাইজ মেন্টাল ইমেজেস। এইখানে এই যে ভিজুয়ালাইজ, দৃশ্যায়ন করতে সমস্যা। এই থিমটাকে আপনার ভিতরে ধারণ করতে হবে। এখন এইবার আপনি এটা যে কোথায় খুঁজবেন? রিডিং প্যাসেজে যে খুঁজবেন। রিডিং প্যাসেজে যে এই তথ্যটা কোথায় আছে সেটা খুঁজতে হবে। যদি আমরা যেখানেই খুঁজে পাই না কেন, পাওয়ার পর যদি তথ্য হুবহু মিলে যায় তাহলে ট্রু, যদি না মেলে তাহলে ফলস, আর যদি এই রিলেটেড কোনো আলোচনায় না থাকে তাহলে হচ্ছে নট গিভেন। এখন কথা হচ্ছে
এইখানে যে লাইনগুলো আছে ভালো করে বোঝার চেষ্টা করুন। এইখানে যে লাইনগুলো আছে বা যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো কিন্তু সবগুলো মানে এই লাইনের যে ওয়ার্ডগুলো আছে সরাসরি এই ওয়ার্ডগুলো আপনি রিডিং প্যাসেজে পাবেন এটা বলা যাচ্ছে না, ইটস নট ফর শিওর। এই ওয়ার্ডগুলোর প্যারাফ্রেজিং ইউজ হবে। যেমন ধরেন কন্ডিশনের এগেনস্টে সিনোনিম ব্যবহার হতে পারে, তারপর হচ্ছে ভিজুয়াল মেন্টাল ইমেজেস, ভিজুয়ালাইজ, এইটার এগেনস্টে প্যারাফ্রেজ ইউজ হতে পারে। তার মানে হুবহু এই তথ্য পাবেন বিষয়টা এরকম না, তবে এই আলোচনাটা থাকবে। আমরা নর্মালি রিডিং প্যাসেজে যে একদম প্রথম থেকে এই যে এখান থেকে এই যে ফার্স্ট যে আমাদের শিরোনাম আছে এখান থেকেই খোঁজা শুরু করব এটার আনসার কোথায় আছে। আমরা স্কিমিং করতে করতে যাব। অ্যাফান্টেশিয়া ইজ এ কন্ডিশন, এইটা খুঁজতে খুঁজতে যাব যে কোথায় আছে কন্ডিশন। অ্যাফান্টেশিয়া এ লাইফ উইদাউট মেন্টাল ইমেজেস, নাই, কন্ডিশন নাই। ক্লোজ ইউর আইস অ্যান্ড ইমাজিন ওয়াকিং অ্যালং আ স্যান্ডি বিচ অ্যান্ড দেন গেজিং ওভার দ্য হরাইজন as the sun rises, how clear is the image that springs to mind? নাই, কোথাও নাই, এখানেও নাই। Most people can readily conjure images inside their head, known as their mind's eye. But this year, scientists have described a condition. Scientists একটা কন্ডিশনে বর্ণনা করছে, সেটা কি অ্যাফান্টেশিয়া। ঠিক আছে, অবস্থা পাইছি। তারপরে in which some people are unable to ভিজুয়ালাইজ মেন্টাল ইমেজেস, এখানে বলা হচ্ছে সরাসরি আনএবল, তার মানে একেবারেই অসম্ভব, তারা পারেই না। এখন কথা হচ্ছে কন্ডিশনের আলোচনা আছে, অ্যাফান্টেশিয়ার, সাম পিপলের আলোচনা আছে, ভিজুয়ালাইজ মেন্টাল ইমেজেস আছে, কিন্তু তাহলে আমার ঘটনা কি ঘটলো? আমার যেটা ঘটলো, আমার একটা জায়গাতে যে সমস্যা হয়ে গেছে। এখানে বলছে ফর হুম ইট ইজ হার্ড টু ভিজুয়ালাইজ, এখানে বলছে হার্ড, ওইখানে বলছে আনএবল। এখন আপনাকে বুঝতে হবে হার্ড টু মানে হচ্ছে এটা করাটা তাদের জন্য কষ্টকর, কিন্তু কিছু হলেও পারে বা একেবারে পারে না এটা বলে না। আর এখানে বলছে আনএবল, দ্যাট মিনস তথ্য মিলতেছে না। সাবজেক্ট মিলেছে, অবজেক্টও মিলেছে, আপনার হচ্ছে কি বলে মাঝখানে যাদেরকে মিন করে বলা হয়েছে সেটাও মিলেছে, কিন্তু তাদের অ্যাডজেক্টিভটা মিলছে না, হার্ড টু, আর ওখানে বলতেছে আনএবল। তাহলে এখানে কি হবে? এটা হবে আপনার আনসার হচ্ছে ফলস। এই পদ্ধতিতে আমাদের এই জিনিসটা কি করতে হবে? সলভ করতে হবে। সর্বপ্রথম কাজ কি? কাজ হচ্ছে প্রথমে কোয়েশ্চেনটা পড়া, তারপর কোয়েশ্চেনের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে মার্কিং করে ফেলা, তারপর রিডিং প্যাসেজে যে ওই মূল তথ্যগুলো খোঁজা, সার্চ করা। আমরা খুঁজবো কোথা থেকে? আমরা একদম প্রথম থেকেই শুরু করব। এখন ধরেন আমি যদি 2 নম্বরটা খুঁজতে যাই, মনে করেন যে 1 নম্বরটা আমি এখানে পেয়েছি এই লাইনে, 2 নম্বরটা আমি এখন এখান থেকে খোঁজা শুরু করব। আই শ্যাল স্টার্ট নাম্বার 2 ফ্রম হিয়ার। তো এখন এইভাবে যদি আমি আপনাদেরকে দেখাতে যাই করে করে, তাহলে অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি একটা অলরেডি করে রেখেছি, তো সেখানে চলে যাই। চলো, তা নাম্বার 2 দেখুন, কোয়েশ্চেন নাম্বার 2 বলতেছে যে নীল কেনমুয়ার ওয়াজ আনএবল টু কাউন্ট শিপ ইন হিজ হেড। সে তার মাথার মধ্যে মানে নিজে নিজে সে কি করতে পারতো না, তার যে আপনার কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সে মানে গুনতে পারতো না, তার শিপগুলো। তো প্যাসেজে কি বলতেছে দেখেন, এই যে আমরা 1 নম্বরটা এখানে শেষ করেছিলাম। Neil Kenmure from Lancaster has always had a blind mind's eye. He knew he has different even in childhood. My stepfather, when I couldn't sleep, told me to count sheep, and he explained what he meant. I tried to do it and I couldn't. সে তার মাথায় কি করতে পারতো না, শিপকে গণনা করতে পারতো না। তাহলে এটা কি হয়েছে? এই জন্য ট্রু হয়েছে, রাইট। এরপরে নাম্বার 3 কি বলতেছে? People with aphantasia struggle to remember. যারা অ্যাফান্টেশিয়া আছে তাদের সমস্যা হয়, মানে কষ্ট হয় টু রিমেম্বার, মনে করতে। পার্সোনাল ট্রেটস বলতে ব্যক্তিগত কিছু সাইন আছে না, যে সে কীভাবে দাঁড়ায়, কীভাবে বসে, কীভাবে কথা বলে, এগুলোকে বোঝাচ্ছে। অ্যান্ড ক্লথস অফ ডিফারেন্ট পিপল, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পোশাক আশাক সে ফাইন্ড আউট করতে পারে না। তো এখানে আমরা 2 নম্বরটা পেয়েছি, তারপরে থেকে খোঁজা শুরু করি। আওয়ার মেমোরিজ আর অফেন টাইড আপ ইন ইমেজেস. Think back to a wedding or first day to school. As a result, Neil admits some aspects of his memory are terrible. তার মেমোরি কিছু অংশ খুবই ভয়ানক, বাট হি ইজ ভেরি গুড অ্যাট রিমেম্বারিং ফ্যাক্টস। সে খুব ভালো আপনার কি করে রাখতে পারতো, বিষয় মনে রাখতে পারতো। অ্যান্ড লাইক আদার্স উইথ অ্যাফান্টেশিয়া হি স্ট্রাগলস টু রেকগনাইজ ফেসেস। সে ফেস মনে রাখতে কষ্ট হতো অন্যদের মতো। ইয়েট হি ডাজ নট সি অ্যাফান্টেশিয়া। এখানে দেখুন বলা হয়েছে যে তার ফ্যাক্টস মনে রাখতে কষ্ট হতো। ইজ ভেরি, সে ফ্যাক্টস মনে রাখতে আপনার হচ্ছে কি ভালো ছিল,
অ্যান্ড লাইক আদার্স উইথ অ্যাফান্টেশিয়া, অন্যদের মতো হি স্ট্রাগলস টু রেকগনাইজ ফেসেস, তার ফেসেস মনে রাখতে কষ্ট হতো। কিন্তু এখানে কিন্তু আমাদের কি বলে নাই, পার্সোনাল ট্রেটস এবং ক্লথ এগুলো নিয়ে কোনো আলোচনা নাই, এই জন্য এটা কি হবে, নট গিভেন হবে এটার আনসার। নাম্বার 4, নীল রিগ্রেটস দ্যাট হি ক্যানট পোর্ট্রে অ্যান ইমেজ অফ হিজ ফিয়ন্সে ইন হিজ মাইন্ড। নীল তার ফিয়ন্সের যে পিকচার সেটা তার মনে রেকগনাইজ করতে পারে না বা পোর্ট্রেট করতে পারে না। তো এখানে আনসারটা দেখেন, দিস ইজ দ্য হার্ডেস্ট থিং টু ডেসক্রাইব হোয়াট হ্যাপেন ইন মাই হেড ওয়েন আই থিঙ্ক অ্যাবাউট থিংস, হি সেজ when I think about my fiance there is no image। তার মানে তার ফিয়ন্সের যে ইমেজ সেটা কি করতে পারে না, মনে করতে পারে না। তাহলে এটা কি হবে, ট্রু। Number 5, inability to picture things in someone's head is often a cause of distress for a person। Inability to picture things তার মানে হচ্ছে কোনো কিছু পিকচার করতে না পারা বা দৃশ্যায়ন করতে না পারা is often, এটা প্রায়শই a cause of distress for a person, এটা একটা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে ঘটনা কি দাঁড়ালো দেখেন, এখানে বলতেছে the response from his mates is a very sympathetic, you are weird, but while Neil is very relaxed about his inability to picture things, it is often a cause of distress for others। দেখুন, একজন তার কোনো সমস্যা হয় না, আপনাকে কিন্তু কনফিউজ করার জন্য এই লাইনটা বলেছে, কিন্তু it is often cause of distress for others, সবার জন্যই এটা হচ্ছে কি কজের কারণ। তার মানে এটা কি হবে, ট্রু হবে। তাহলে আমরা এই পদ্ধতিতে এটা সলভ করার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই লেসনটি যদি আপনার কাছে সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি জানি তারাও এরকম লেসন খুঁজছে নিজেদের আইএলটিএস প্রিপারেশনের জন্য। আমি চেষ্টা করে যাচ্ছি আইএলটিএসটাকে ইজি করার জন্য। আইএলটিএস ইজ নট এ ফোবিয়া, আমরা এটাকে একটা ফোবিয়া বানিয়ে ফেলেছি, এটাকে একটা মানে অপ্রয়োজনীয় একটা হাইপ এটা তৈরি করে রাখছি, একটা মানে কি করে রাখছি আমি মানে ওয়ার্ডই খুঁজে পাচ্ছি না। এটা এত কঠিন কিছু না, আইএলটিএস ইজ ইজি। আপনাকে সঠিক নিয়মকানুন জানতে হবে, সঠিক ওয়েতে প্র্যাকটিস করতে হবে, তাহলে যে কারো পক্ষে সম্ভব। ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ টেস্টে, কিচ্ছু না, নাথিং। আপনি যদি একটু মনোবল ঠিক করতে পারেন, নিজের উপরে ভরসা রাখতে পারেন, তাহলে আপনি পারবেন, আপনি পারবেন এবং আপনি পারবেন, আই নো দ্যাট। এবং আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আমি লাস্ট 10-12 বছরে এমন ছাত্রকেও আইএলটিএস করাইছি তারা কখনো স্বপ্নেও ভাবে না যে স্যার আমার আইএলটিএস স্কোর হবে এবং আমি দেশের বাইরে যেতে পারবো। সুতরাং আপনিও পারবেন এবং আপনি পারবেন, মাস্ট বি পারবেন। আপনার নিজের উপর একটু ভরসা রাখেন। গুড লাক ফর ইউর আইএলটিএস প্রিপারেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।